বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা এর উপরে আজকে তোমাদের আমি আলোকপাত করব। তোমরা সুন্দরভাবে আমার লেকচারটি শুনবে, তাহলে অনেক উপকৃত হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আজকের শিরোনাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস। আসলে এখান থেকে আমরা কি শিখব, এইটাই আজকে তোমাদের আগে জানার দরকার যে গুণগত রসায়নের দ্বিতীয় অধ্যায়ের এই অধ্যায় পড়লে আমরা কি জানতে পারবো বা কি শিখতে পারবো। রসায়নের ভাষায় শিখন ফল আমরা কি পারবো। এই অধ্যায় পড়লে শিখন ফল পাবে তোমরা কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা কি সে সম্পর্কে বলতে পারো। কোয়ান্টাম সংখ্যা কি সে সম্পর্কে বলতে পারবে। পরমাণুর ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে, কোন উপশক্তি স্তরে কিভাবে ঘুরছে, ঘূর্ণনের দিক, অরবিটালের দিক সম্পর্কেও বলতে পারবে। তাহলে কোয়ান্টাম কোন পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তর, ইলেকট্রনের শক্তি স্তর, ঘূর্ণনের দিক, ও অরবিটালের দিক সম্পর্কে জানতে পারবে। আরো জানতে পারবে একটা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সে সম্পর্কে জানতে পারবে। একটি অরবিটালে কতটি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সে সম্পর্কে জানতে পারবে। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আমরা কি শিখন ফল জানতে পারবো। কোয়ান্টাম সংখ্যার বা কোয়ান্টাম নাম্বার কি সে সম্পর্কে তোমরা জানতে পারবে। কোন পরমাণুর ইলেকট্রন শক্তি স্তর, উপশক্তি স্তর, ঘূর্ণনের দিক ও অরবিটালের দিক সম্পর্কে জানতে পারবে। কোন পরমাণুর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ সম্পর্কে জানতে পারবে। তাহলে এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোয়ান্টাম সংখ্যা কি। প্রশ্ন জাগতে পারে যে কোয়ান্টাম সংখ্যা কি। হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা কি।
তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কি এইভাবে ব্যাখ্যা করতে পারি, কোনো পরমাণু ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন সম্পর্কিত 4টি রাশি রয়েছে। এই 4টি রাশি মূলত কোয়ান্টাম সংখ্যা। কি হলো? আচ্ছা, কোনো পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণনের দিক, এই 4টি রাশি রয়েছে। এই 4টি রাশির সমন্বয়ে যেইটি তাকেই বলা হয় কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার সংখ্যা কি সে সম্পর্কে আমরা জানলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ, অর্থাৎ হাউ মেনি কাইন্ডস অফ কোয়ান্টাম নাম্বার, কত প্রকার কোয়ান্টাম সংখ্যা আছে। দেখেন, রসায়নের এই অধ্যায় গুণগত রসায়নের যে কোয়ান্টাম সম্পর্কে ইন্টারমিডিয়েটে আলোচনা করা হয়েছে, সেখানে আসলে মূলত কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রথমে আমরা জানলাম কোয়ান্টাম সংখ্যা কি, তারপরে জানলাম কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। প্রকারভেদ জানতে যেয়ে আমরা দেখলাম যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজির বড় হাতের এন দ্বারা চিহ্নিত করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজি অক্ষর এম দ্বারা চিহ্নিত করা হয়, ছোট হাতের এম। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার কি কি সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে এবার আমাদের জানতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি। যেহেতু আমরা 4 প্রকার লিখেছি, এবার আমাদের জানতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি। তোমরা দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? একটি ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তা এই সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটি ইলেকট্রন, আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এমনইভাবে আমরা রসায়নে দেখেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো প্রতিনিয়ত তার কক্ষপথে ঘুরছে। তেমনি একটি ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তা এই সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়। একে ইংরেজি ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান এন মানে কক্ষপথ আর কি। 1, 2, 3, 4, 5 ইত্যাদি হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে এন এর মান যদি 1 হয়, এন এর মান 1 হলে শক্তি স্তর হবে কি? এন এর মান 1 হলে প্রথম শক্তি স্তর হবে। আর এন এর মান 2 হলে শক্তি স্তর হবে এম। এন এর মান 1 হলে, সরি আমি দুঃখিত, এন এর মান যদি 1 হয়, প্রথম শক্তি স্তর হবে এল সেল হবে, সেলটি হবে এল সেল। এন এর মান যখন 2 হবে তখন দ্বিতীয় শক্তি স্তর হবে, তখন হবে এম সেল।
এন এর মান যখন 3 হবে তখন তৃতীয় শক্তি স্তর হবে, এইভাবে সেলের সংখ্যা বাড়তে থাকবে। এখানে তোমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়া উচিত যে একটি কক্ষপথের সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তো এই সূত্রটা তোমরা যদি ফলো করো বের করতে পারো, 2 × ছোট হাতের n স্কোয়ার। এই সূত্রটা যদি তোমরা বের করতে পারো, এই সূত্রটা সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে, তাহলে একটি কক্ষপথে কতটি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে এটা তোমরা বের করতে পারবে। আর n এর মান 1, 2, 3 এই কথাগুলো তো আমি আগেই বললাম, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা কি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখলাম, এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি। সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে তা এই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটি ইলেকট্রন তো একটি কক্ষপথের একটা স্তরে রয়েছে, সেইটা আবার কোন উপস্তরে রয়েছে সেইটা বের করার যে পদ্ধতি বা নিয়ম বা প্রকৃতি, সেইটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে ইংরেজি অক্ষর এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান তাহলে যদি এন না হয় তাহলে কিন্তু এল হবে না, এই জন্য এখানে বলা হয়েছে এল এর মান, ওই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান এন এর উপর নির্ভরশীল, নির্ভরশীল। অর্থাৎ এন না হলে কখনো এল সম্ভব নয়। অর্থাৎ এন এর উপর নির্ভরশীল, তাহলে তার মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 তার মান হবে, এল এর মান হবে, এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা বের করতে পারি, অর্থাৎ এন এর মান যখন 1, n সমান যখন 1 তখন এল এর মান 0। তাহলে এন এর মান যখন 2 তখন এল এর মান হবে 0 এবং 1। এইভাবে আমরা এই সহকারী, তাহলে এন এর মান যখন 1 তখন উপস্তর হবে একটি, আর এন এর মান যখন 2 তখন উপস্তর হবে 2টি, অর্থাৎ 0, 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা ইংরেজি অক্ষর ছোট হাতের এন দ্বারা চিহ্নিত করেছিলাম। চুম্বক মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি এ সম্পর্কে আমাদের জানতে হবে আগে। চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা কি? অরবিটালের দিক নির্ণয়ের জন্য এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয়। তাহলে কি হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? অরবিটালের দিক নির্ণয়ের জন্য এই কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। একে ইংরেজি ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই এম এর মান হবে এল এর, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার যে কোনো মানের জন্য এম এর মান হবে 2l+1। এটা মনে রাখলে তোমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবে। তাহলে এল সমান যখন 3 হবে, এল সমান যখন 3 হবে তখন এম হবে 0 +-1 +-2। এটা যদি আরো আমরা সুন্দরভাবে বের করি তাহলে দেখব
m সমান হবে 0 প্লাস 1 প্লাস 2, তারপর আবার +3, তারপর হবে -1 -2 -3, অর্থাৎ l এর মান যখন 3 হবে তখন m এর এই এখানে অরবিটাল সংখ্যা হবে 7টি হবে, m এর 7টি অরবিটাল হবে। তাহলে আমরা এখানে তোমাদের আরেকটি সহজ জিনিস সহজে শিক্ষা দিয়ে যেতে পারি, অর্থাৎ n এর মান যখন 1 হবে তখন একটি উপস্তর হবে, অর্থাৎ তখন s অরবিটালটি আসবে। আর s অরবিটালটি আসলেই তোমরা জানো যে s এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে আমরা দেখি যখন n এর মান 2 হবে তখন 2টি অরবিটাল আসবে s এবং p, তখন এই 2টি অরবিটালে 8টি ইলেকট্রন থাকতে পারবে। n এর মান যখন 3 হবে তখন 3টি অরবিটাল আসবে s p আর d, তাহলে তখন এই কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারবে। n এর মান যখন 4 হবে, একটু আগে আমি যেটা দেখালাম l সমান 3, n এর মান যখন 4 হবে তখন l সহকারী কোয়ান্টাম সংখ্যায় l এর মান তখন 3 অটো হয়ে যাবে, তখন এখানে s p d f এই 4টি অরবিটালই চলে আসবে। তখন এর সর্বোচ্চ এই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2 যোগ 6 যোগ 10 যোগ 14টি, অর্থাৎ সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে। তোমরা নিশ্চয় এর আগে শুনেছো যে ইলেকট্রন 2 8 8 18 32 এই নিয়মেই থাকে। আসলে এই নিয়মটাই এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে। যেমন আমরা ফর এক্সাম্পল এখানে একটি ইলেকট্রন বিন্যাস করে তোমাদের আমরা দেখাতে পারি। যেমন অক্সিজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এর ইলেকট্রন আমরা যদি বিন্যাস করি অরবিটাল সিস্টেমে তাহলে আমরা কীভাবে করতে পারি 1s2 2s2 2p3, এবং কক্ষপথ দিয়ে যদি আমরা এটা দেখাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম কক্ষপথে নিশ্চয়ই তোমরা বুঝেছো যে 1s মানে n এর মান 1, প্রথম কক্ষপথে তার 2টা ইলেকট্রন আছে। এরপরে দ্বিতীয় কক্ষপথে তার 5টি ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 এই 7টি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে 2টা অরবিটাল আসছে, একটা s আর একটা p। এইভাবেই তোমরা এই চৌম্বক কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এবং আমি এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ s। তাহলে তোমাদের এবার জানার কৌতূহল আছে, আগ্রহ আছে যে স্পিন s মানে আমরা আগেই শিখলাম স্পিন, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? আমি এর আগেই বলেছি স্পিন মানে ঘূর্ণন। তোমাদের 9 10-এও হয়তো তোমরা রসায়ন বইতে পড়েছো যে ইলেকট্রন কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ 2 দিকে ঘূর্ণন দিতে পারে। আমরা s এর ইলেকট্রন বিন্যাস করতে যে আবহাও নীতি অনুযায়ী আমরা দেখছিলাম এরকম একটা বক্সে s 2টি ইলেকট্রন এরকম আমরা দিছিলাম, একটা অ্যারো ডাউন অ্যারো আর একটা উচ্চ অ্যারো, অর্থাৎ এইটি হলো স্পিন বোঝানো হয়েছে। অর্থাৎ একটা ক্লকওয়াইজ একটি অ্যান্টি ক্লকওয়াইজ, একটি ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি এইটা আমরা জানি। ইলেকট্রন নিজ অক্ষের উপর
আবর্তনের দিক নির্দেশনায় এই সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ নিজ অক্ষের উপর ইলেকট্রন ডান দিকে ঘুরছে না বাম দিকে ঘুরছে সেটা নির্দেশ করার জন্য এই স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। একে ইংরেজি অক্ষর এস দ্বারা প্রকাশ করা হয়। এখন যেহেতু তোমরা আগেরটাই দেখছো সহকারী কোয়ান্টাম সংখ্যা আসতে হলে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসতে হয়েছে। এখানে এরকমই একটা ব্যাপার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যদি না আসে তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে আসবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তাহলে এম এর মান আগে হতে হবে, তারপরে এস এর মান হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে। তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি এম এর প্রতিটি মানের জন্য এস এর দুটি মান আছে, একটি ঘড়ির কাঁটার দিকে, একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যে কথাটি আমি বললাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি আমি এইখানে তোমাদের একটি একক কাজ দিই, নিশ্চয়ই তোমরা পারবে মনে হয়, নিশ্চয় পারবে, পারা স্বাভাবিক। কোন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে তা হিসাব করো। আমি তোমাদের আজকে একক একটি কাজ দিই, একক কাজ। কোন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে কতটি উপ শক্তি স্তর থাকতে পারে হিসাব করো। নিশ্চয়ই এর আগের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো, যেহেতু উপশক্তি স্তর আসছে তাহলে আগে কোন উপশক্তি স্তর এখানে ছিল সেই সম্পর্কে যদি তোমরা ধারণা লাভ করতে পারো তাহলে এই প্রশ্নের একক উত্তর তোমরা দিতে পারবে। এবার আরেকটা প্রশ্ন এখানে তোমাদের আসতে পারে, তৃতীয় শক্তি স্তরে সকলে মিলে কাজ, আর কি সকলে মিলে কাজ, ওইটা একক, এবার সকলে মিলে গ্রুপ ওয়ার্ক। গ্রুপের কাজ এন এর মান যখন 3 হবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে, অর্থাৎ এল ও এম এর মান হিসাব করো। এল ও এন এর মান হিসাব করো, এখান থেকে তোমরা বের করতে পারবে। তাহলে তোমাদের এখানে আমি একটা প্রশ্ন দিয়ে দিতে পারি, মেধা যাচাই। পর্যায় সারণী একটি মৌল আছে কি, পটাশিয়াম।
যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এইটাও আমি লিখে দিলাম। এর ইলেকট্রন বিন্যাসটি নির্ণয় করে কয়টি কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, এর উপস্তরে কয়টি ইলেকট্রন আছে, এই সম্পর্কে তোমরা বের করে আনবে। এবং পাশাপাশি আমি আরেকটি সহজ প্রশ্ন দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, এইটারও ইলেকট্রন তোমরা বিন্যাস করবে এবং কোন কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে সেইটা বিস্তারিতভাবে তোমরা নির্ণয় করতে পারবে। এই সম্পর্কে যদি তোমরা আসলে লেকচারটা পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করো তাহলে তোমাদের এই সমস্যা থাকার কথা নাই। আর আমি মূল্যায়নে আজকে কিছু প্রশ্ন দিব যেগুলো আমি ইতিমধ্যেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এগুলো তোমরা বাসায় বসে নিজেরা লেকচার দেখবে এবং লিখবে, তাহলে তোমাদের জন্য আরও সুন্দর হবে। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা কি? মূলত 3টে প্রশ্ন দিব। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বা কাকে বলে? আরেকটি দিব, এল এর মান যখন 3 হয়, এল এর মান যখন 3 হয় অরবিটাল সংখ্যা কয়টি ও কি কি? তখন অরবিটাল সংখ্যা কয়টি হয় এবং সেগুলো কি কি? এই 3টে সহজ প্রশ্ন তোমাদের দিলাম। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বা কাকে বলে, এল এর মান যখন 3 হয় তখন অরবিটাল সংখ্যা হয় কয়টি এবং সেগুলো কি কি? নিশ্চয়ই এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেখান থেকে উত্তর খুঁজে পাবে। আজকে আসলে আমরা বিস্তারিতভাবে অনেক কিছু জানলাম, প্রশ্নও দিয়ে দিলাম। আগামী দিন তোমাদের আমি এই অধ্যায়ের আরও বাদবাকি যে জিনিসগুলো আছে সেইগুলো দেখাবো। তোমরা আমার এই লেকচারটি বাড়িতে সুন্দরভাবে বারবার ফলো করবে, তাহলে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এবং আলোকপাত করেছি সবার সঙ্গে সমন্বয় রেখে উত্তরও পাবে, তোমরা বুঝতে পারবে এবং তোমাদের অনেক ভালো লাগবে। আর একক কাজ, দলীয় কাজ প্রায় কাছাকাছি, তবে একটু দলীয় কাজের একটু পরিধি বেশি, একক কাজের পরিধি কম। সৃজনশীল মেধায় তোমরা এগুলো মূল্যায়ন করবে। আগামী দিন তোমাদেরকে আমি এই অধ্যায়ে আবার ক্লাস নেব। সকলের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আমার আজকের এই ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।